আমার দ্বিতীয় গল্প, গল্পের নাম প্যাসেঞ্জার। পার্টি থেকে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। অনেকক্ষণ ধরে উঠবো উঠবো করছিল ইভা, কিন্তু ওই যে বন্ধুদের বাড়িতে গেলে যা হয় আর কি, সব থেকে বেশি টাইম তো লেগে যায় লোকের বিচিং করতেই। তারপরে খাওয়া দাওয়া এবং পান পর্ব সবই আছে, যদিও ইভা ওই পানের দিকটা থেকে বরাবরই একটু বিরতই থাকে। তাছাড়া আজকে আবার এতটা দূর ড্রাইভ করে ফিরতেও হবে। তার উপরে আবার ওরা আজকে একটা মুভি চালিয়েছিল। সব মিলিয়ে বেজে গেল রাত 8টা। ওই 7টা বাজার পর থেকে উঠবো উঠবো করছিল ও, তাও সেই লেট হয়েই গেল। আসলে ওই যে ওই মুভিটার আর 15 মিনিটই বাকি ছিল। এতটা ইন্টারেস্টিং একটা হরর মুভি ছেড়ে উঠতেও ইচ্ছা হচ্ছিল না। তবে বললে হবে না, অনেক দিন পর বন্ধুদের সঙ্গে এই হাইটি কাম গেট টুগেদারে খুব জমে উঠেছিল। সবাই সঙ্গে ছিল বলে মুভিটাও দেখা হয়ে গেল। তা না হলে হরর জনার খুব ভালো লাগলেও একা একা দেখার সাহস করে না ইভা। তার কারণ হলো, দেখার সময় তো দেখে নেওয়া যায়, কিন্তু তারপরে যে আর খাট থেকে পা নামানো যায় না, সেটাই হলো সমস্যা। যাই হোক, সব মিলিয়ে একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু মনটা বেশ ফুরফুরে লাগছিল বেরোনোর সময়। গাড়িতে বসেই মাকে প্রথমে একটা হোয়াটসঅ্যাপ করে দেয় ইভা, না হলে মা চিন্তা করবে। হরিদ্বার থেকে আসা সায়ন মার জন্য একটা গঙ্গা জলের জ্যারিকেনও দিয়ে দিয়েছে, ও নিয়েই আসছে সেটা, সবই জানিয়ে দিল মাকে। আসলে বাড়িতে মা এখন একা, কারণ বাবা এই সময় জামশেদপুরে পোস্টেড, ভাই জব নিয়ে ব্যাঙ্গালোরে। তাই দেখতে গেলে এখন মা মেয়েরই সংসার। ইভার ইন্টার্নশিপটা হয়ে গেলে ও কোথায় যায় সেটাই এখন দেখার। দ্বারকা থেকে বেরিয়ে দিল্লি গুরগাঁও এক্সপ্রেসওয়েতে শুরু হলো সেই জ্যাম। আসলে সন্ধেবেলার টাইমটা, তার উপর আবার মহিপালপুরের দিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সব মিলিয়ে রাস্তায় এত ভিড় যে বলার নয়। আর তার সাথে এই মাথা ঢুকলেই বডি ঢুকবে টাইপের ড্রাইভাররা, উফ, মানে যেখান দিয়ে পারবে গাড়ির মুখটা ঢুকিয়ে দেবে, তারপর তাকে সেখান থেকে বার করার দায়িত্ব যেন বাকিদের। বন্ধ জানালার ভেতর থেকে কয়েকটা গালাগালি দিতে ইচ্ছে করে রিভার, একটু দেয়াই যায়, কেউ তো শুনতে পাচ্ছে না। ধলাকুয়া পৌঁছাতে পৌঁছাতে ইভা ঘড়িতে দেখলো 8:30 পার হয়ে গেছে। আর কি করা যাবে, কিছু তো করার নেই। আশ্রম চক অব্দি এইভাবেই চলবে আর কি। এইমস আর লাজপত নগরের ইন্টারসেকশনের কাজটাতে এসে আবার সেই জ্যামে পড়তে হলো। গাড়ির লাইনের মাঝখানে পড়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর তো উপায় নেই। ব্রেক টেনে রেখে একটু পাটা টান টান করে ইভা। রাস্তার ভিড় থেকে চোখ একটু সরালে দেখা যায় বাদিকের ওপরে বড় বড় করে লেখা এইমসের বোর্ডটা। হঠাৎ মনে হয় ইভার, এই একটা এমন জায়গা, এখানে রোজ কত শত লোকেই না আসে, নানা লোকের নানা ভাগ্য। কেউ বা সুস্থ হয়ে ফেরে, কেউ বা বার হয় লাশ হয়ে। আবার সেই সঙ্গে এখানে রোজ রোজ কত শত শিশু জন্ম নেয়। সত্যি এই একটা জায়গা যেখানে মানুষের জীবন মরণ চক্রের কত অনুপরমাণু কতই না ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গেছিল ইভা। চমক ফেরে প্রচণ্ড হংকিংয়ের আওয়াজে ও চমকে উঠে অ্যাক্সিলেটরে পা দেয়। খুব জোর 4 ফিট জায়গা হয়েছে ওর সামনে, আর অমনি পেছনের গাড়িটা এমন হংক করতে শুরু করেছে যেন এই মুহূর্তে ও 4 কিলোমিটার চলে যাবে। এই জন্যই তো গালাগালি করতে ইচ্ছে হয়। যাই হোক, ওই 4 ফুট জমি অধিগ্রহণ করে আবার হ্যান্ডব্রেক টেনে থামতে হলো আর কি। পেছনের চেঁচানি তো থামলো, ওইটুকুই যা লাভ। মোবাইল থেকে একটা ভালো গান লাগিয়ে নিলে হয় ভেবে ব্যাগ থেকে মোবাইলটা বার করলো ইভা। ও বরাবরই রেডিও র্যান্ডম গানের চেয়ে মোবাইলে নিজের পছন্দের গান শুনতে বেশি ভালোবাসে। ইঞ্চি ইঞ্চি করে এগোতে এগোতে যখন নয়ডার এন্ট্রি অবধি পৌঁছানো গেল, তখন 9:15 বেজে গেছে। যাক, এরপর আর বেশি বাকি নেই। নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে পড়লেই মিনিট 40 বাড়ি। এমনিতেও দ্বারকা থেকে নয়ডা সেক্টর 150 দূরত্বই কত, ঠিকঠাক ট্রাফিক থাকলে ঘন্টা খানেকেও পৌঁছেছে ইভা। ভাবতে ভাবতেই অ্যাক্সিলারেটরে পা দিয়ে রিল্যাক্স হয়ে বসলো এবার। কিন্তু এ কি, হঠাৎ করেই সামনে ব্যারিকেডিং। আচমকাই খুব জোরে ব্রেক করতে হয় ইভাকে।
পেছনের সিটে রাখা ওর ল্যাপটপের ব্যাগ, বইপত্র, গঙ্গা জলের জ্যারিকেন, জলের বোতল সব হুড়মুড়িয়ে সামনে এসে পড়ে। স্টিয়ারিং শক্ত করে ধরে কোনো মতে নিজেকে আর গাড়িকে সামলায়ও। একটু ভয় পেয়ে যায় ভেতর থেকে। যাবার সময় কি এই ব্যারিকেডিংটা ছিল? মনে তো হয় না। যা হোক, কি আর করা যাবে। নিজেকে একটু সামলে নিয়ে আশেপাশে একটু দেখে আবার চলতে থাকলো। একটু চলার পরেই এক্সপ্রেসওয়ে। নয়ডার ওই কনজেশন থেকে এই এক্সপ্রেসওয়েতে এসে পড়া মানেই মনে হয় যেন জানলার নেটের পাল্লার বদলে পুরো জানলাটাই এবার হাট করে খুলে দেওয়া হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই স্বস্তির নিঃশ্বাস আসে, হালকা হয়ে আসে ট্রাফিক। এই জায়গাটা ড্রাইভারদের হাঁপ ছেড়ে বাঁচার জায়গা। ইভাও হাঁপ ছেড়ে বাঁচল শেষমেশ। এইবার সাই সাই করে চলা আর 15-20 মিনিটে বাড়ি পৌঁছানো। গাড়িটা রাস্তার ধারে একটু দাঁড় করিয়ে নিয়ে ল্যাপটপের ব্যাগ আর বোতল তুলে রাখেও। আর তখনই দেখে জানলার গায়ে বৃষ্টির ফোঁটা। আরে, বৃষ্টি কখন নামলো? ভালো করে খেয়াল করে দেখে, হ্যাঁ, গাড়ির ছাদেও বৃষ্টির আওয়াজ। এতক্ষণ ট্রাফিকের নয়েজে খেয়াল হয়নি বোধহয়, কিংবা হয়তো এখনই শুরু হলো, কে জানে। বৃষ্টি খুব পছন্দ ইভার। খালি রাস্তায় ঝমঝম করে পড়া বৃষ্টি আর তার মধ্যে দিয়ে ছুটে চলা ইভা, এর চেয়ে বেশি রোম্যান্টিক আর কি হতে পারে। রাস্তায় কয়েক জায়গায় স্ট্রিট লাইট নেই, বেশ অন্ধকার। সামনে মাঝে মাঝে আকাশ আলোকিত করে উঠছে বিদ্যুতের সাদা রেখায়। এই যেন ঠিক এরকমই একটা চেনা বিশ্বের বাইরের এক অতি প্রাকৃতিক জগৎ। সেই জগৎ দিয়ে মনে আনন্দে ছুটে চলেছে ইভা। সেই সঙ্গে মনে মনে গুনগুন করছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এমন সময় হঠাৎ ডিং, ড্যাশবোর্ডে একটা আলো জ্বলে উঠল। প্যাসেঞ্জার সিট বেল্ট আনবাকলড। মানে গাড়িতে প্যাসেঞ্জার? চমকে উঠল ইভা। মুহূর্তে বাঁদিকে তাকিয়ে দেখল, জানলার মধ্যে অবিরাম পড়তে থাকা বৃষ্টির ধারা ছাড়া আর তো কেউ কোথাও নেই। শীত দ্বারা দিয়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল ওর। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। শরীর যেন স্টিফ হয়ে আসছে। ও কি ভুল দেখছে? আর ঠিক সেই সময় ওর প্যাসেঞ্জার সিটের দিক থেকে অনুভব করে একটা গরম হাওয়া, যেন কারো নিঃশ্বাস ওর ঘাড়ের কাছেই। ইভা চিৎকার করতে চায়, কিন্তু ওর আওয়াজ বের হয় না। ও কি গাড়িটা থামিয়ে গাড়ি থেকে বের হয়ে পড়বে? কিন্তু বাইরে তো বৃষ্টি আর আশেপাশে কেউ নেই। অনেক কষ্টে মনে একটু সাহস আনার চেষ্টা করে ইভা। বাঁ দিকে না তাকিয়ে কাঁপা কাঁপা হাতে নিজের সিট বেল্টটা খুলে আবার লাগায়। সাইনটা কি চলে গেল? হ্যাঁ, চলে গেল তো। এখন তো আর জ্বলছে না। তবে কি টেকনিক্যাল গ্লিচ ছিল, নাকি চোখের ভুল? কিন্তু মনটা কিছুতেই মানতে চাইছে না। জোর করে একটা বড় নিঃশ্বাস নিল ইভা। ঘড়িতে দেখলো আর 15 মিনিট, আর 10টা মিনিট। গাড়ি স্পিড বাড়িয়ে দিল ইভা। কিন্তু কিছু দূর চলতেই আবার ডিং, আবার জ্বলে উঠল সেই লাইট। আবার সেই লেখা, প্যাসেঞ্জার সিট আনবাকলড। আর সেই সঙ্গেই এবার গাড়ির ভেতর দিয়ে যেন একটা হিমেল হাওয়া হঠাৎ বয়ে গেল। সারা গায়ে কাঁটা দিয়ে উঠল ইভার। কি করবে না করবে মাথার মধ্যে সব কিছু যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে ওর। অদৃশ্য একটা উপস্থিতি যেন এবার পাশ থেকে বেরিয়ে এসে চোখের সামনেটা অন্ধকার করে দিচ্ছে। সর্বশক্তি দিয়ে চেষ্টা করে এবার চিৎকার করে ওঠে ইভা। আর সেই সঙ্গে ব্রেক চেপে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে গাড়ি থামিয়ে ফেলে। ল্যাপটপের ব্যাগ, জলের বোতল সব কিছু আবার হুড়মুড়িয়ে পড়ে যায়। উদ্ভ্রান্তের মতো গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়তে যায় ইভা। আর ঠিক সেই সময়ে দেখে গাড়ির বাইরে জানলার সামনে বিদ্যুতের আলোয় কি একটা যেন দাঁড়িয়ে থাকতে দেখে। রাস্তার মাঝে জলের ঝাপটার মধ্যে দাঁড়িয়ে যেন একদলা হাওয়া। তার না আছে কোনো চেহারা, না আছে কিছু, আছে শুধু একটা অবয়ব। দু হাতে চোখ ঢেকে এবার ডুকরে কেঁদে ফেলে ইভা। পর মুহূর্তে আবার তাকিয়ে দেখে সেই অবয়বটা নেই। অদূরে দেখা যাচ্ছে সেক্টর 50 টার্নিংটা। ওখানে আলো জ্বলছে, চলছে গাড়ি ঘোড়া। বিপদের সময় অদূরের নিরাপত্তার হাতছানির চাইতে বেশি বলদায়ক জিনিস বোধহয় আর হয় না। দাঁতে দাঁত চেপে এবার গাড়ি স্টার্ট দেয় ইভা।
আর ঝড়ের গতিতে ছুটে চলে সেই নিরাপত্তার আলোর দিকে। অচিরেই সেই আলো ঘিরে নেয় ইভা আর ওর গাড়িকে। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ছাতা মাথায় দেয়া চলা লোকজন সবাইকে দেখে মনে যেন একটু বল আসে। সোজা নিজের কমিউনিটি গেট দিয়ে ঢুকে বাড়ির সামনে এসে দাঁড়ায়। দেখে বারান্দায় মা দাঁড়ানো, মুখে উদ্বেগের ছাপ। ইভাকে দেখে তড়িঘড়ি ছাতা নিয়ে এগিয়ে আসে মা। কিরে, এত দেরি করলি? রাত 10টা বেজে গেছে। তোকে ফোন করেছিলাম, সেটাও তো তুলছিলি না। 2 ঘন্টা আগে একটা মেসেজ করে দিলেই হয়ে যায়। বাড়িতে আমি চিন্তা করছি সেই খেয়াল নেই। এই সময় মায়ের বকাগুলো যেন প্রাণের সঞ্চার করছে ইভার মধ্যে। কিছু না বলে মাকে জড়িয়ে ধরে ইভা। এই তো তুমি আছো তো, আমি ঠিক বাড়ি এসে গেছি। সেই রাতে লাইট জ্বালিয়ে শোয় ইভা। কিছুতেই ঘুম আসে না। একটু চোখ লাগলেই বারবার কেমন একটা যেন ঝাঁকুনি দিয়ে জেগে ওঠেও। বারবার মনে হয় সামনে কে যেন দাঁড়িয়ে, হাতের উপরে যেন একটা ঠান্ডা স্পর্শ। পরের দিন সকালে উঠে দিনের আলোয় গত রাতের বিভীষিকা খানিকটা একটু হালকা লাগতে শুরু হয়। কিন্তু অফিসে যাবার জন্য বেরোনোর আগেই মনের মধ্যে সেই চেনা ভয়টা আবার যেন হঠাৎ করে পাকিয়ে বসল। হঠাৎ করেই ঠিক করলো আজকে গাড়ি নিয়ে যাবে না, মেট্রোতে যাবে। মাকে বলতেই মা বলল, আচ্ছা সে ঠিক আছে, তা গাড়িটাকে গ্যারাজে ঢুকিয়ে রেখে যা, কালকে ঢোকাসনি তো। না না, এখন আমার টাইম নেই। ইভা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মা ছাড়ার পাত্রী নয়। টাইম নেই মানে? কাল রাতে ঝড়ে রাস্তার ওপারে একটা গাছ পড়েছে, ভাগ্য ভালো এদিকে পড়েনি। আজকে সেই গাছটা কাটতে লোক আসবে। তাছাড়া আজকাল রোজ এমন ঝড় বৃষ্টি হচ্ছে, গাড়ি ভেতরে থাকাই ভালো। ইভা জানে মার কথা মতো না করলে উপায় নেই। অগত্যা আর কি করা। একরকম বাধ্য হয়েই গাড়ি গ্যারাজে ঢোকানোর জন্য গাড়িতে ঢুকে বসল। গত রাতের সেই অনুভূতি আজকে দিনের ঝলমলে আলোয় অনেকটা কম লাগছে ঠিকই। কালকে যা ভয় পেয়েছিল, গঙ্গা জলের জ্যারিকেনটাও নিয়ে যেতে ভুলে গেছিল। ওটা গাড়িতেই রয়ে গেছে, এখন দিয়ে দেবে মাকে। যাই হোক, কালকের কথা মনে করবে না ভেবে অনেক কষ্টে মনে সাহস নিয়ে গাড়িতে বসলো ইভা। হাতের ল্যাপটপ ব্যাগটা রেখে গাড়ি স্টার্ট করলো গ্যারাজে ঢোকাবে বলে। আর ঠিক সেই সময় ডিং, আবার সেই আলো। চকিতে পাশ ফিরে তাকে ইভা। আরে তাই তো, প্যাসেঞ্জার সিটে বসে আছে জ্যারিকেন, ল্যাপটপের ব্যাগ, বই, জলের বোতল, আরও কত কি। হা করে ড্যাশবোর্ডের দিকে তাকায় ও। ডিং, আলোটা মুচকি হাসে ওর দিকে দেখে। সেই তো, ডিঙের আর দোষ কি।